এক বছরের একটি ছোট্ট বাচ্চা অনেকক্ষণ ধরে খুব কান্নাকাটি করছিল। প্রায় অনেকক্ষণ কান্নাকাটি করার পর তবুও তার মায়ের কানে তো তার মেয়ের কান্নার আওয়াজ পৌঁছচ্ছিল না, কিন্তু সেই বাড়ির যিনি মালিক ছিলেন তার কানে ওই বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছে গেল। বাড়ির মালিক বলতে লাগলো, কি অকৃতজ্ঞ মা, বাচ্চাটা এতক্ষণ ধরে কাঁদছে তবুও তাকে চুপ করাতে চাইছে না। বাড়ির মালিক বাচ্চার কান্নার শব্দ সহ্য না করতে পেরে বাড়ির ভিতরে প্রবেশ করলো এবং সেখানে গিয়ে সে তার মাকে খুঁজতে লাগলো। আসলে বাচ্চাটির যিনি মা ছিলেন তিনি এক পুরুষের সঙ্গে আপত্তিজনক পরিস্থিতিতে ছিলেন। এদিকে বাড়ির মালিক যখন এই দৃশ্য নিজের চোখের সামনে দেখলেন তখন ওনার এই বিষয়টা খুবই অবাক লাগলো, খুবই অস্বাভাবিক লাগলো। এদিকে সেই মেয়েটির মাও এটা বুঝে গেছিলেন যে বাড়ির মালিক এই সমস্ত দৃশ্য নিজের চোখে দেখে নিয়েছেন। পরবর্তীতে সেই মহিলা বাড়ির মালিকের হাত পা ধরলেন, তাকে চুপ করানোর চেষ্টা করলেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বাড়ির মালিক কোনো কথা শুনতে রাজি ছিলেন না। বাড়ির মালিক সোজা তার স্বামীকে ফোন করলো এবং তার স্বামীকে সমস্ত ঘটনা বলে দিল। তিনি বলতে লাগলেন, তোমার স্ত্রীকে আমি এক অন্য পুরুষের সঙ্গে আপত্তিজনক পরিস্থিতিতে দেখেছি। এদিকে তোমার মেয়ে সকাল থেকে অনবরত কেঁদে চলেছে। দেখো, আমি তোমার ভালোর জন্য তোমাকে এই সমস্ত কথা বলছি। তুমি যদি চাও, তুমি যদি পারো নিজের পরিবারকে সামলাতে, তাহলে সামলে নাও। বাড়ির মালিকের কাছ থেকে এই সমস্ত কথা শোনার পর সেই স্বামী তার স্ত্রীকে অনেক বকাবকি করলো, অনেক বোঝানোর চেষ্টা করলো এবং কোনোভাবে তাকে দিব্যি দিয়ে এটা বোঝালো যে ভবিষ্যতে যেন সে এই কাজ দ্বিতীয়বার না করে। ঘটনাস্থলে সেই মহিলা নিজের স্বামীর হাত পা ধরলো, তার সামনে কান্নাকাটি করলো এবং কোনোভাবে তার স্বামীকে রাজি করে নিল, তাকে এটা বুঝিয়ে দিল যে সে আর দ্বিতীয়বার এই ভুল করবে না। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে নিজের সেই ছোট্ট মেয়েকে ছেড়ে তার প্রেমিকের সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। অসহায় স্বামী চারদিকে নিজের স্ত্রীকে খুঁজতে শুরু করলো। সে স্থানীয় পুলিশের কাছে গেল এবং নিজের স্ত্রীর নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখালো। শেষ পর্যন্ত 11 দিন পর পুলিশ তার স্ত্রীকে খুঁজে পেল। এদিকে তবে থেকেই স্বামী তার মনে এটা চিন্তাভাবনা করেই নিয়েছিল যে এই মহিলা কোনোদিনও ঠিক হবে না। এই যখনই সময় পাবে তখনই নিজের সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এমনটা ভেবে সেই মহিলার স্বামী তার সঙ্গে ডিভোর্স নেওয়ার জন্য 2021 সালে একটি আবেদনপত্র জমা দিল। কিন্তু সেই মহিলা আবারও এমন কিছু নাটক রচনা করলো যে তার স্বামী তার জালে ফেসে গেল। সে আবারও তার স্বামীর সঙ্গে থাকতে শুরু করলো। বন্ধুরা, যদি সেই সময় অর্থাৎ 2021 সালে সেই মহিলা নিজের স্বামীর সঙ্গে ডিভোর্স নিয়ে নিত, তাহলে আজ সোশ্যাল মিডিয়ায় প্রতিটা প্ল্যাটফর্মের প্রতিটা জায়গায়, সে টিভি হোক, নিউজ পেপার হোক অথবা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম হোক, এই ঘটনা এইভাবে ভাইরাল হতো না। হয়তো কেউ এটা জানতেই পারতো না একজন স্ত্রী তার স্বামীকে মেরে কেটে একটি ড্রামের ভিতর ভরে রেখেছিল। বন্ধুরা, আজকের এই কাহিনীর মাধ্যমে চলুন এটা জানার চেষ্টা করি কিভাবে তারা একে অপরের সঙ্গে দেখা করলো, কিভাবে এই খুন হলো আর এখন এই ঘটনা কোন পরিস্থিতিতে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের সামনে যে সত্য ঘটনা তুলে ধরতে চলেছি সেই ঘটনা উত্তরপ্রদেশের মেরঠের ব্রহ্মপুরী থানা ক্ষেত্রের একটি এলাকা, যার নাম হলো ইন্দিরানগর। এখানেই এক মহিলা বাস করত। সেই সময় তার বয়স ছিল হয়তো 25 বছরের কাছাকাছি। মহিলার নাম ছিল মুস্কান রস্তোগি। সে নিজের স্বামী সৌরভ রাজপুতকে বলল, দেখো, আমাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড করা হয়েছে, সেখান থেকে আমাকে একটি প্রোগ্রামে যাওয়ার জন্য ইনভাইট করা হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছেলেবেলার অনেক বন্ধুরা রয়েছে, যাদের সঙ্গে আমি স্কুলে পড়াশোনা করতাম, তারাও ওই গ্রুপের মধ্যে রয়েছে। তাই তারা সকলে মিলে একটি মিট আপ প্ল্যান করেছে। আমিও তাদের সঙ্গে দেখা করতে যেতে চাই। কিন্তু একটা সমস্যা এসে গেছে আমার সামনে। আমি বুঝতে পারছি না পিহুকে আমি কোথায় রেখে যাব, কারণ পিহু তো একা একা থাকতে পারবে না। তুমি যদি বলো তাহলে কি আমি ওকে ওর দিদার বাড়িতে ছেড়ে তারপরে যাব? সৌরভ রাজপুত যখন নিজের স্ত্রীর মুখ থেকে একথা শুনলেন, তিনি বললেন, আমার এতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, কারণ আমি তো এমনিতেও ডিউটিতে যাব, আমি তো ওকে এমনিও দেখতে পারবো না।
দিল্লি রোড একটি প্লাইউডের দোকানে সে কাজ করত। তার স্ত্রী বাড়িতে একাই থাকতেন এবং তাদের একটি ছোট্ট কন্যা সন্তান ছিল, যার মাত্র কয়েক মাস বয়স হয়েছিল তখন। শেষ পর্যন্ত সেই মহিলা নিজের মেয়েকে তার দিদার বাড়িতে ছেড়ে দিল এবং তারপর সে সোপিক্স মলে গিয়ে উপস্থিত হলো, যেখানে তাদের ওই অনুষ্ঠানটি হওয়ার ছিল। সেখানে গিয়ে সে দেখলো সেখানে এমন অনেক বন্ধুবান্ধবরা রয়েছে যার সঙ্গে সে 8 অবধি পড়াশোনা করেছিল। আসলে সেই মেয়েটি 9ম ক্লাস অবধি পড়াশোনা করেছিল, কারণ পড়াশোনায় সে খুব একটা ভালো ছিল না, তাই 9 অবধি পড়ার পরই তার পড়াশোনা ছুটে গেছিল। কিন্তু 2019 সালে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হলো এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন তাকেও ইনক্লুড করা হলো তখন সে খুব খুশি হয়ে গেল, কারণ এতদিন পর সে তার পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলতে চলেছিল। এর আগে পর্যন্ত তাদের মধ্যে চ্যাটিং হতো, বিভিন্ন রকম কথাবার্তা হতো, কিন্তু তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেনি বহু বছর হয়েছে। এদিকে সে যখন সোপিক্স মলে পৌঁছলো, সে তার এক বন্ধুর সঙ্গে দেখা করলো। সেই ছেলেটির নাম ছিল সাহিল শুক্লা। সেও ব্রহ্মপুরী থানা ক্ষেত্রেরই বাসিন্দা ছিল। এদিকে এত বছর পর যখন মুস্কান সাহিলকে দেখলো তখন সে তাকে দেখতেই থাকলো। মুস্কান যখন সাহিল শুক্লার সঙ্গে কথা বলল তখন তারা একে অপরকে চিনতে পারলো, কারণ তারা 8 অবধি একসঙ্গেই পড়াশোনা করেছিল। তারা একসঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলল এবং একে অপরের জীবন সম্বন্ধে অনেক কিছু আলোচনা করলো। সাহিল শুক্লা তাকে জানালো সে ওই স্কুল থেকেই এইচএস কমপ্লিট করেছে এবং তারপর সে বিটেকের পড়াশোনা করেছে। তারপর সে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করার জন্য নিজেকে ব্যস্ত করে দিয়েছিল, কিন্তু বর্তমানে সে সিএ হতে চায়। এদিকে সাহিল শুক্লা যখন মুস্কান রস্তগিকে জিজ্ঞেস করলো তুমি কি করছো, এখন তুমি কি অবস্থায় রয়েছো, তোমার কি প্ল্যানিং রয়েছে, তখন সে নিজের জীবনের কিছু ঘটনা তাকে জানালো। মুস্কান বলল আমার দাদু ব্রহ্মপুরীতেই থাকেন এবং ব্রহ্মপুরীতে থাকাকালীন ওনার সঙ্গে একজন মহিলা দেখা করতে এসেছিলেন। সেই সময় ওনার সঙ্গে একজন ছেলেও আসতেন, যে ছেলেটির নাম ছিল সৌরভ রাজপুত। কথায় কথায় সৌরভ রাজপুতের সঙ্গে মুস্কান রস্তগির ভালোবাসার সম্পর্ক স্থাপিত হলো এবং মুস্কান আর সৌরভ বিয়ে করার সিদ্ধান্ত নিল। কিন্তু মুস্কানের পরিবার অথবা সৌরভের পরিবার কেউই এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু সৌরভ জিদ করতে লাগলো। সে বলল আমি যদি বিয়ে করি তাহলে মুস্কান রস্তগির সঙ্গেই বিয়ে করব, অন্যথা আমি জীবনে কখনো বিয়েই করব না। এদিকে মুস্কান রস্তগির বাবা একজন জুয়েলারের কাজ করত। মুস্কান রস্তগির পিতার নাম হলো প্রমোদ রস্তগি, ভাই বিশাল রস্তগি এবং বোন পরি রস্তগি। মুস্কান রস্তগির মা কবিতা রস্তগিও এই সম্পর্কে খুশি ছিলেন না। তারা চাইতো না মুস্কান রস্তগি আর সৌরভ রাজপুত একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক, কিন্তু তারা দুজন যখন এত জিদ করতে লাগলো তখন তাদের এই সিদ্ধান্তের সামনে পরিবারের লোকেরা মাথা নত করতে বাধ্য হলো। শেষ পর্যন্ত 2016 সালে তাদের দুজনের বিয়ে হয়ে গেল। বন্ধুরা, 2015 সালে তাদের দুজনের প্রথম সাক্ষাৎ হয়েছিল মুস্কান রস্তগির দাদার বাড়িতে, অর্থাৎ তার দাদুর বাড়িতে। এরই মধ্যে তারা জানতে পারে যে সৌরভ রস্তগির মার্চেন্ট নেভিতে চাকরি হয়ে গেছে। বাড়ির লোক এই সম্পর্ক নিয়ে অতটা খুশি তো ছিলেন না, তাই তারা মুস্কান রস্তগিকে অতটা গুরুত্বও দিতেন না। এদিকে মুস্কান রস্তগিও কোনো না কোনোভাবে একটু একা থাকতে চাইতেন। সে কখনোই নিজের বাবা মার সঙ্গে খুব একটা ঘুলে মেলে থাকতে চাইতেন না। কিন্তু মুস্কান রস্তগির স্বামী মাত্র 1.5 বছরই লন্ডনে চাকরি করতে পেরেছিল। 1.5 বছর পর তাকে আবারও ভারতে চলে আসতে হয়েছিল। তবে বাড়িতে আসার পর সৌরভ রস্তগি মুস্কান রস্তগিকে নিয়ে আলাদা ভাড়া বাড়িতে থাকতে শুরু করলেন, কারণ তার পরিবারের লোকজন কখনোই মুস্কান রস্তগিকে মেনে নিতে পারছিলেন না। সৌরভ রাজপুত যখন দেশে ফিরলেন তখন তিনি দেশে ফিরে দিল্লি প্লাইউড নামক একটি জায়গায় কাজ করতে শুরু করলেন। এদিকে মুস্কান রস্তগি বাড়িতে একাই থাকতেন। আর 2019 সালে তাদের একটি কন্যা সন্তানও জন্মেছিল। কন্যা সন্তান জন্মানোর পর সেই বাড়িতে এখন 3 জন সদস্য ছিল: মুস্কান রস্তগি, তার স্বামী সৌরভ রাজপুত এবং তার ছোট্ট কন্যা। মুস্কান রস্তগি অধিকাংশ সময় বাড়িতে নিজের মেয়ের সঙ্গেই সময় কাটাতেন। এদিকে সৌরভ রাজপুত বেশিরভাগ সময় দোকানেই কাজ করতেন।
ঠিক সেই সময় 2019-এ একটি হোয়াটসঅ্যাপের গ্রুপ তৈরি করা হলো এবং সেই গ্রুপের মাধ্যমেই সে সাহিল শুক্লার সঙ্গে দেখা করলো। আর এতক্ষণ সে সাহিল শুক্লাকে নিজের জীবনের এই কাহিনী শোনাচ্ছিল। বন্ধুরা, এইভাবেই কথাবার্তা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে লাগলো। সেখান থেকে আসার পরও সে ওই ছেলেটির সঙ্গে অনবরত হোয়াটসঅ্যাপে চ্যাট করতো, কথা বলতো। আর এভাবেই তাদের মধ্যে একটি প্রেম সম্বন্ধ স্থাপিত হলো। এদিকে যখনই তারা সময় পেত তারা ঘর থেকে অন্য কোথাও বাইরে গিয়ে দেখা সাক্ষাৎ করত। আর এটাই সেই কারণ ছিল যেই কারণে সেদিন সেই বাচ্চাটি খুব জোরে জোরে কাঁদছিল। আর ওই কান্নার আওয়াজ শুনে বাড়ির মালিক সেই বাড়িতে উপস্থিত হলো। তারপর তিনি মুস্কান রস্তগিকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিজনক পরিস্থিতিতে দেখতে পেল। সে ব্যক্তি মুস্কান রস্তগি আর সাহিল শুক্লাকে আপত্তিজনক পরিস্থিতিতে দেখেছিল এবং এই কথা সে সৌরভ রাজপুতকে ফোনে জানিয়েছিল। এদিকে সৌরভ রাজপুত যখন ঘটনার বিরোধিতা করল তখন মুস্কান যে কোনোভাবে নিজের স্বামীকে নিজের দিকে করে নিল এবং এই ঘটনা তাকে উল্টোপাল্টা বুঝিয়ে তাকে মানিয়ে নিল। কিন্তু ঘটনা তখন বাড়াবাড়ি হলো যখন মুস্কান রস্তগি তার প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে গুরগাঁওর দিকে রওনা দিয়ে দিল। তারা গুরগাঁওতে 11 দিন পর্যন্ত থাকলো। শেষ পর্যন্ত পুলিশ তাদের ধরে আবারও সৌরভ রাজপুতের কাছে নিয়ে আসলো। এদিকে এই ঘটনা দেখার পর সৌরভ রাজপুত ডিভোর্সের কেস ফাইল করলো। কিন্তু মুস্কান পুলিশের কাছে এটা পরিষ্কার জানিয়ে দিল সে তার প্রেমিকের সঙ্গে থাকতে চায় না, সে তার স্বামীর সঙ্গে অর্থাৎ সৌরভ রাজপুতের সঙ্গেই সে থাকতে চায়। এদিকে তাদের সম্মানের দিকে চিন্তা করে পুলিশ এফআইআর লিখল না, কারণ পরিবারের লোক এই বিষয়ে আর এগোতে চাইছিল না। কিন্তু তারা এটাও জানতো মুস্কান সাহিল শুক্লার সঙ্গে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তবুও এই ঘটনা এখানেই স্থগিত থাকলো। এইভাবেই আরও কয়েক বছর কেটে গেল। দেখতে দেখতে 2023 সাল আসলো। এই সময়ের মধ্যে সৌরভ রাজপুত বারবার এটা চেষ্টা করছিল সে যেন আবারও বিদেশে যেতে পারে এবং সেখানে গিয়ে কোনো কাজের মধ্যে ঢুকতে পারে। অবশেষে 2023-এ লন্ডনে একটি মলে সে চাকরি পেয়ে গেল এবং সে জব করার জন্য 2023 সালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে মুস্কান নিজের বাড়িতে অর্থাৎ নিজের সেই ভাড়া করা ফ্ল্যাটেই থাকতে শুরু করলো। সে না তো নিজের বাড়িতে থাকতে চাইতো, না তো নিজের শ্বশুর বাড়িতে থাকতে চাইতো। সে স্বাধীনভাবে নিজের জীবন কাটাতে চাইতো। এর পেছনেও একটা কারণ ছিল। এর পেছনে সবথেকে বড় কারণ ছিল সে সাহিল শুক্লার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে চাইতো। এদিকে সৌরভ রাজপুত 2 বছরের জন্য লন্ডনে গেছিল। 2 বছর পর তার ভিসা শেষ হয়ে যাওয়ার ছিল। মুস্কান এটা ভালো মতোই জানতো কবে তার ভিসা শেষ হচ্ছে এবং ভিসা রিনিউয়াল করার জন্য তাকে আবারও কবে দেশে আসতে হবে। বন্ধুরা, 22 ফেব্রুয়ারি 2025 সালের কথা। সে দিল্লি রোডে একটি ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে সে বলতে লাগলো, আমি খুব ডিপ্রেশনে থাকি, আমার রাতে ঘুম হয় না। ডাক্তারবাবু, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি রাতে ঠিকভাবে ঘুমাতে পারি। ডাক্তার তাকে বলল, তুমি খাওয়া দাওয়া ঠিকমতো করো এবং রাতে যখন তুমি ঘুমাতে যাবে তার আগে তুমি এই ওষুধগুলো খেয়ে নিও, তাহলে তোমার রাতে খুব ভালো ঘুম হবে। বন্ধুরা, মুস্কান এই ওষুধগুলো নিজের জন্য নেয়নি। সে এই ওষুধগুলো নিয়েছিল তার স্বামীর জন্য, কারণ সে তার প্রেমিকের সঙ্গে মিলে একটি ভয়ঙ্কর প্ল্যান করছিল। এদিকে তার স্বামী বাড়িতে আসার কিছুদিন আগে মুস্কান নিজের বাড়িতে 10 কিলো ব্লিচিংয়ের অর্ডার করলো, তাও অনলাইনে। তার বাড়িতে হয়তো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল বা অন্য কোনো কারণে সে এই ব্লিচিংয়ের অর্ডার করেছিল। অবশেষে তার স্বামী অর্থাৎ সৌরভ রাজপুত 2025 সালের 24শে ফেব্রুয়ারি বাড়িতে পৌঁছলো। পরের দিন 25শে ফেব্রুয়ারি মুস্কানের বার্থডে ছিল। কিন্তু এই সময়ে মুস্কান রস্তগি নিজের প্রেমীর সঙ্গে স্ন্যাপচ্যাটে কথাবার্তা বলতো। কিন্তু একটা বিষয় খুবই অবাক করার, সে স্ন্যাপচ্যাটে 3টি ফেক আইডি বানিয়েছিল। মুস্কান রস্তগির যে প্রেমিক ছিল অর্থাৎ সাহিল শুক্লার ভাইয়ের নামে, তার মায়ের নামে এবং তার বোনের নামে সে এই 3টি ফেক আইডি বানিয়েছিল এবং ওই ফেক আইডি থেকে সে সাহিল শুক্লার সঙ্গে মেসেজের মাধ্যমে কথা বলতো।
সে বিভিন্ন আইডি থেকে মেসেজ করত আর সাহিল শুক্লাকে এটা বোঝানোর চেষ্টা করত যে তার আর মুস্কানের যে সম্পর্ক সেটা খুবই ভালো একটি সম্পর্ক। এই সম্পর্ক ঈশ্বরের তৈরি সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্ক খুবই আনন্দদায়ক আর এদের সম্পর্ক অনেক মধুর। সে সাহিল শুক্লাকে এটা বোঝানোর চেষ্টা করত যে তার আর মুস্কানের সম্পর্ক ঈশ্বর প্রদত্ত, কিন্তু তাদের এই সম্পর্কের মাঝখানে একটাই বাধা, সে হলো সৌরভ রাজপুত। তাদের দুজনের মাঝখান থেকে সৌরভ রাজপুতকে সরতেই হবে। এদিকে সাহিল শুক্লা যখন এই চ্যাটগুলো পড়তো তখন সে এটা মনে করতো সে নিজের মায়ের সঙ্গে কথা বলছে, কিন্তু বন্ধুরা তার মা আজ থেকে 18 বছর আগে মারা গেছিলেন। মায়ের মৃত্যুর পর থেকেই সে নিজের দিদার কাছেই থাকতো। সাহিল ভাবতো তার মায়ের আত্মা হয়তো স্ন্যাপচ্যাটের মাধ্যমে তার সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু সাহিল এটা জানতো না যে সে যার সঙ্গে কথা বলছে সে আর কেউ নয়, সে হলো মুস্কান রস্তগি। সে ওই স্ন্যাপচ্যাটে বলা সমস্ত কথা অন্ধের মতো বিশ্বাস করত। সাহিল ভাবতো যেমনটা সে বলছে, অর্থাৎ আইডিতে যেমন বলছে, অর্থাৎ তার মা যেমন বলছে তাকে ঠিক সেভাবেই করতে হবে, সেই সমস্ত কাজই তাকে করতে হবে, তাহলেই তারা হয়তো সুখে থাকতে পারবে। সেখানে বারবার করে বলা হতো যে তোকে সৌরভ রাজপুতের বধ করতে হবে, আর এই কথা সাহিলের মাথায় গেঁথে গেছিল। এদিকে 22 তারিখ মুস্কান যেই ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছিল সেই ওষুধগুলো সে সৌরভের খাওয়ারের মধ্যে মিশিয়ে দিল। তারা ভেবেছিল যখন সৌরভ এই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে তখন তারা তার বধ করবে, আর এই ঘটনা ঘটানোর জন্য 800 টাকার তারা দুটো চাকুর ব্যবস্থাও করেছিল। মুস্কান যখন সেই চাকু কেনার জন্য দোকানে গেছিল তখন দোকানদার তাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম এত বড় বড় চাকু আপনার কি কারণে লাগবে? মুস্কান তাদের বলেছিল, আমাদের বাড়িতে মাঝে মধ্যে মুরগি কেটে রান্না করা হয় আর তার জন্যে আমার একটু বড় এবং ধারালো চাকুর প্রয়োজন, তাই আমি এগুলো কিনেছি। 25 ফেব্রুয়ারির দিন যে খাবার বানানো হয়েছিল সেই খাবারে মুস্কান নেশার দ্রব্য মিশিয়েছিল, কিন্তু ঘটনা এখানে ঘটল সৌরভ রাজপুত ওই খাবার খেতে মানা করে দিল। সে বলল যে এতক্ষণ ধরে আমরা বাইরে এত খাবার দাবার খেয়ে নিয়েছি, আজকে আর এগুলো খেতে ভালো লাগছে না, আজকে রাতে না খেয়ে ঘুমাবো। 25 তারিখ তাদের এই প্ল্যান সফল হলো না। এদিকে 26 তারিখ কাটলো, 27 তারিখ কাটলো, 28 তারিখের দিন, আর এই মুহূর্তে এই সময়ের এই টাইম পিরিয়ডের মধ্যে তাদের মেয়ের বয়স 5 বছর হয়ে গেছিল। এরই মধ্যে তাদের মেয়ের জন্মদিন চলে আসলো। এই জন্মদিন অনুষ্ঠিত হলো। এভাবেই 1 মার্চ, 2 মার্চ এবং 3 মার্চ চলে আসলো। 3 মার্চের দিন সৌরভ তার মায়ের কাছে গেল, মায়ের সঙ্গে সাক্ষাৎ করলো। সৌরভের মা তার জন্য কোফতা বানিয়েছিল, সে ওই খাবার প্যাক করে নিয়ে বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পর সৌরভ মুস্কানকে বলেছিল, তুমি এক কাজ করো, এই কোফতাগুলোকে তুমি গরম করে দাও, তারপর তুমি আর আমি দুজনে মিলে বসে খাবার খেয়ে নিই। মুস্কান ওই কোফতাগুলোর মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে দিয়েছিল, কিন্তু ওগুলো খাওয়ার পরও সৌরভের রাত 12টা অবধি ঘুম আসেনি। এদিকে রাত 12টার পর যখনই সৌরভ ঘুমালো সঙ্গে সঙ্গে মুস্কান তার প্রেমী সাহিল শুক্লাকে ফোন করলো আর বলল, তুমি এক্ষুনি এখানে চলে আসো, সৌরভ ঘুমিয়ে পড়েছে। রাত 1টা নাগাদ সাহিল তাদের বাড়িতে উপস্থিত হলো। সেই সময় সৌরভ ঘুমিয়েছিল। এদিকে সাহিল তাকে বলল, তুমি তার বুকের উপর উঠে বসো এবং জোরসে ওই চাকু দিয়ে তার বধ করো। এই সমস্ত কথা তাদের আগে স্ন্যাপচ্যাটের মাধ্যমে হয়ে গিয়েছিল। প্রথম চাকুটা মুস্কান রস্তগি তার স্বামীর বুকের ভিতর মারল, আর তারপর পরিস্থিতি বদলে গেল। অর্থাৎ প্রথমে মুস্কান শুক্লা তার বুকের উপর বসেছিল এবং তার বুকে চাকু মারল। তখন সাহিল শুক্লা তার পাগুলো চেপে ধরেছিল। কিছুক্ষণ পর সাহিল শুক্লা নিজে ওই একই কাজ করলো, আর মুস্কান রস্তগি তখন সৌরভের পা চেপে ধরে রেখেছিল। সাহিল একের পর এক অনেকবার সৌরভের উপর প্রহার করলো এবং তারপর তাকে সেখান থেকে টেনে নিয়ে বাথরুমের কাছে গেল। বাথরুমে নিয়ে যাওয়ার পর সবার আগে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো এবং তার হাতগুলো তার ধর থেকে আলাদা করে দেওয়া হলো। বাদবাকি শরীরটা বাথরুমেই পড়ে রইল। এদিকে সেই অবস্থায় সেই দেহটি পড়েছিল এবং তার শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে চলেছিল।
তারপর সাহিল আর মুস্কান একটি পলিথিনের প্যাকেটে তার হাতের পাঞ্জাগুলোকে কেটে নিয়ে ঘর থেকে বাইরে বেরোলো এবং সাহিলের বাড়িতে পৌঁছলো। সেখানে গিয়ে তারা বসে বসে প্ল্যানিং করছিল যে তারা এবার কি করবে। তাদের প্ল্যানিং ছিল তাদের দেহের এই পার্টগুলোকে হয়তো কোনো এক জায়গায় তারা ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। এভাবেই শরীরের প্রত্যেকটি পার্ট হয়তো তারা এইভাবে কেটে টুকরো টুকরো করে এদিক ওদিক ফেলে দেওয়ার প্ল্যান করেছিল। এই কাজ করার জন্য পরদিন সে এদিক ওদিক ঘুরতে লাগলো। সারাটা দিন সে চারদিকে ঘুরে বেড়ালো, কিন্তু সে কোনোভাবেই এই জিনিসগুলোকে কোথাও ফেলার সুযোগ পেল না। তখন সাহিল মুস্কানকে জানালো যে এইভাবে হবে না, এরকমভাবে এদিক ওদিক জিনিস ফেলা যাবে না। তারা বসে একটা প্ল্যান করলো এবং তারপর মুস্কান একটি দোকানে গেল এবং সেখানে গিয়ে দোকানের মালিককে বলল, দাদা আমার একটা এত বড় ড্রাম চাই যার মধ্যে আমরা আমাদের শস্যগুলো রাখতে পারি, অর্থাৎ অনেক গম আছে আমাদের বাড়িতে, সেগুলো আমরা প্রিজার্ভ করে রাখতে চাই, এমন বড় একটা ড্রাম আমাকে দেখান। দোকানদার তখন মুস্কানকে বলেছিল, ম্যাডাম এখন তো গমের সিজন শুরুও হয়নি, আপনি এখন থেকে কেন এমন কিছু জোগাড়যন্ত্র করছেন। তখন মুস্কান তাকে বলেছিল, আমার আগের থেকেই চাই, আমার বাড়িতে আগের বছরের কিছু পড়ে রয়েছে, তো আমি সেগুলোকে প্রিজার্ভ করতে চাই, আপনি আমাকে সেই ড্রামটা দিন। সে ব্যক্তি বলল, এই ড্রামের দাম 1100 টাকা পড়বে। মুস্কান তার সঙ্গে কোনো বার্গেনিং করেনি, সোজা 1100 টাকা দিয়ে ওই ড্রামটা কিনে নিয়েছিল। বন্ধুরা, এই ঘটনা ঘটেছিল 4 মার্চ 2025 সকালবেলার সময়ে। সে ওই দোকান থেকে ড্রাম কিনলো এবং ড্রাম নিয়ে সোজা বাড়িতে পৌঁছলো। তারপর বাজার থেকে সিমেন্ট আর ডাস্ট কিনলো। তারপর ওই শরীরকে অর্থাৎ সৌরভ রাজপুতের শরীরকে তারা বিভিন্ন টুকরে ভাগ করলো। কেউ কেউ বলছে যে তার শরীরের 4টি টুকরো করা হয়েছিল, কেউ কেউ বলছে তার শরীরের 15টা টুকরো করা হয়েছিল। তারপর সেই শরীরটিকে ওই ড্রামের ভিতর ভরা হয়েছিল। তারপর তারা ওই সিমেন্টের ঘোলটিকে ওই ড্রামের ভিতরে দিয়ে দিল। এছাড়াও তারা তাদের সঙ্গে একটি ব্যাগও প্যাক করেছিল। আসলে সৌরভ যখন বিদেশ থেকে ফিরেছিল তখন সে মুস্কানকে 1 লাখ টাকার উপরে কিছু টাকা দিয়েছিল। এছাড়াও সে নিজের বাড়ির লোককেও কিছু টাকা দিয়েছিল। এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে। তারা ওই ড্রামটিকে প্যাক করে দিয়ে বাড়িতে রেখে দেওয়ার পর নিজেরা একটি ব্যাগ নিল, ব্যাগ গুছিয়ে সেখান থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিল। তারা সিমলা গেল, তারপর সেখান থেকে মানালি গেল। তাদের কাছে যতক্ষণ টাকা ছিল ততক্ষণ তারা এদিক ওদিক ঘুরে বেড়ালো, কিন্তু যখন টাকা শেষ হয়ে গেল তখন তারা আবারও হিমাচল প্রদেশ থেকে মেরঠে চলে আসলো। 17 মার্চ 2025 সে নিজের বাড়িতে পৌঁছলো এবং তারপর সে ভিডিও কলে তার মায়ের সঙ্গে কথাবার্তা বলছিল। মুস্কান নিজের মাকে বলল, মা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সৌরভের বাড়ির লোক তাকে মেরে ফেলেছে। কিন্তু মুস্কানের বাবা তাকে জানালো, যে ঘটনা ঘটুক না কেন তুমি তাড়াতাড়ি এখানে আসো, এখানে এসে সমস্ত ঘটনা আমাদের জানাও। মুস্কান নিজের বাপের বাড়িতে আসলো এবং মন গড়া একটি কাহিনী তার বাবা মাকে শোনালো। কিন্তু বাবা মা মুস্কানের কথায় বিশ্বাস করতে পারছিল না। তারা একটাই কথা বলছিল, যখন তারা মারতে আসলো তখন তুমি কেন চিৎকার করলে না? তুমি চাইলে নিজের স্বামীকে বাঁচাতে পারতে, তুমি কেন নিজের স্বামীকে বাঁচানোর জন্য প্রয়াস করলে না? বন্ধুরা, এই প্রশ্নের কোনো সঠিক উত্তর মুস্কানের কাছে ছিল না। 18 মার্চ 2025 তারা সকলে মিলে ব্রহ্মপুরী থানায় গেল এবং সেখানে গিয়ে সেখানকার পুলিশকে জানালো যে আমার মেয়ে এই ধরনের ঘটনা বলছে আমাদেরকে। এদিকে পুলিশ যখন মুস্কানকে জেরা করতে শুরু করলো তখন সে আসল সত্যিটা বলে দিল। সে বলল সে তার প্রেমির সঙ্গে মিলে তার স্বামীকে হত্যা করার প্ল্যান বানিয়েছিল এবং তার স্বামীর শবকে একটি ড্রামের মধ্যে ভরে সেই ড্রামের মধ্যে সিমেন্টের ঘোল ঢেলে দিয়েছিল। মুস্কানের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলো, কিন্তু তারা অনেক চেষ্টার পরেও ড্রামটিকে তুলতে পারছিল না। মুস্কান যখন মানালি থেকে ফিরেছিল তখন তারা 4 জন মজদুর দিয়ে ওই ড্রামটিকে তোলারও চেষ্টা করেছিল, কিন্তু তারা তাতে সফল হয়নি। তারা ভেবেছিল তারা ওই ড্রামটিকে কোথাও ফেলে দেবে অথবা মাটিতে পুঁতে দেবে, কিন্তু তাদের এই প্ল্যান সফল না হওয়ায় মুস্কান নিজের মাকে ফোন করে এমন ধরনের একটা কাহিনী বানানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা নিজেদের কাহিনীতেই ফেঁসে গেছিল।
বন্ধুরা, এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় এতটা ভাইরাল হয়ে গেছে যে আজ মানুষ এটা বিশ্বাস করতে চাইছে না। এটা ভেবে অবাক হয়ে যাচ্ছে যে একটা মহিলা যাকে প্রেম করে বিয়ে করেছিল, যার সঙ্গে এত বছর সংসার করেছিল, তাকে সে এইভাবে মেরেছিল। সোশ্যাল মিডিয়ায় এই কাহিনী খুবই ভাইরাল হয়ে পড়েছে এবং এরপর সাংবাদিকরা যখন তার মা বাবাকে অর্থাৎ মুস্কানের মা বাবাকে জিজ্ঞেস করছে যে আপনারা আপনার মেয়ের সম্বন্ধে কি বলতে চান, তখন তারা বলছে আমরা আমার মেয়েকে একদমই ভালোবাসি না, কারণ সে যা করেছে সে খুবই অন্যায় করেছে। তারা নিজে মুখে নিজের মেয়ের সম্বন্ধে বলছে আমাদের জামাই তাকে এত ভালোবাসতো, সে এতবার এত অপরাধ করেছে তবুও সে তাকে ক্ষমা করে দিয়েছে, তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছে। এমন মেয়ের ফাঁসির সাজাই হওয়া উচিত। এই ঘটনায় ছেলের বাড়ির লোক আরও অনেক ধরনের অভিযোগ করছে মুস্কানের দিকে। তবে বন্ধুরা, পুলিশ এই ঘটনা খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করছে এবং এমন অনেক নতুন তথ্য এই ঘটনা থেকে উঠে আসছে যেগুলো আমাদের কাছে অবাক করা মনে হচ্ছে। কখনো এই কাহিনী থেকে তন্ত্রমন্ত্রের কথা উঠে আসছে, কখনো আবার অন্ধবিশ্বাসের কথা উঠে আসছে। বর্তমানে মুস্কানের মেয়ের দেখাশোনা হয়তো তার দাদুর বাড়ির লোক করবে অথবা তার ঠাকুমার বাড়ির লোকেরা করবে, কিন্তু এই দুই বাড়ির লোকেরাই জানতো যে মুস্কানের একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। তারা এই সমস্ত কিছু জানা সত্ত্বেও নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল। যদি তারা এই ঘটনার ভেতরে ঢুকতো, যদি তারা নিজেদের মেয়েকে অথবা নিজেদের জামাইকে বোঝানোর চেষ্টা করতো, অথবা প্রথমেই যখন তাদের জীবনে এই সমস্যা হয়েছিল, যখন সৌরভ তার থেকে ডিভোর্স নিতে চেয়েছিল, তখনই যদি এই সম্পর্কটা সেখানেই শেষ করে দিত, তাহলে হয়তো আজকে একজন নিরীহ মানুষ এইভাবে মারা যেত না। কোনো না কোনোভাবে এখানে তাদের পরিবারেরও একটু অসচেতনতা রয়েছে। বন্ধুরা, পুলিশের সব কিছু ভালোভাবে ইনভেস্টিগেট করা উচিত এবং পুলিশ তার নিজস্ব দায়িত্ব অবশ্যই পালন করছে। বন্ধুরা, এই পুরো ঘটনাক্রমটিকে বলার উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয়, কাউকে দুশ্চিন্তার মধ্যে ফেলা নয়, অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানো নয়। এই কাহিনী শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই বলা হচ্ছে। এই কাহিনী আপনাদের বলার উদ্দেশ্য হলো, যবের থেকে সৌরভ রাজপুত মারা গেছে তবে থেকে তার শ্বশুরবাড়ির লোকেরাও খুবই অনুতপ্ত। এছাড়াও সৌরভ রাজপুতের বাবা মায়েরও নিজের ছেলের কথা খুবই মনে পড়ছে, কিন্তু এত বছর সে নিজের বাবা মার কাছে ছিল না, তার বাবা মা তাকে মেনে নেয়নি। বন্ধুরা, হয়তো যদি তার মা বাবা অর্থাৎ সৌরভ রাজপুতের মা বাবা নিজের ছেলে বৌমাকে তাদের বাড়িতে স্থান দিতেন, তাকে গ্রহণ করে নিতেন, হতে পারে এই ঘটনা কখনো নাই ঘটতে পারত। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? আপনারা এই ঘটনা সম্বন্ধে কি বলতে চান? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকেও এই বিষয়ে সচেতন করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা, আপনারা নিজেদের মন্তব্যের সঙ্গে সঙ্গে নিজেদের নাম ঠিকানা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম, ঠিকানা এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরব।